আমরা সেকশন বি ছিলাম, 11B-তে ছিলাম। তো ভারতীদি আমাদের ফিজিক্স পড়াতেন, আর অপর্ণাদি ছিলেন, অপর্ণাদিও আমাদের ফিজিক্স পড়াতেন। ভারতীদি ফার্স্ট পেপার পড়াতেন আর অপর্ণাদি সেকেন্ড পেপার পড়াতেন। আমি সেই আমলের লোক যে যখন আমরা একবেলায় ফার্স্ট পেপার পরীক্ষা দিয়েছি, পরের বেলায় আবার সেকেন্ড পেপার পরীক্ষা দিয়েছি, অনেক পুরোনো আমলের লোক। তো ভারতীদি ফার্স্ট পেপার পড়াতেন আমাদের। ভারতীদিকে আমরা একটু ভয় পেতাম না, আর অপর্ণাদিকে আমরা খুব ভয় পেতাম। তা আমি পরবর্তীকালে যেহেতু বায়োলজি নিয়ে পড়াশোনা করেছি, তো আমার তখন থেকেই একটু ফিজিক্সকে ভয়, বায়োলজিকে একটু ভালোবাসা এরকম একটু করতে শুরু করছিল আর কি। তার আগে অব্দি এই ব্যাপারটা ছিল না, কিন্তু তখন থেকে হতে শুরু করছিল। কিন্তু তথাপি আমি দেখতাম যে আমার ফিজিক্সটা যে খুব খারাপ লাগছে তা না, একটু কঠিন লাগছে, খারাপ লাগছে। আর সেটা হয়তো বা ভারতীদের বোঝানোর জন্য। আর ওনাকে ঠিক কিরকম ফিজিক্স টিচার আমার ধারণা ছিল তিনি একটু বেশি কঠিন হবেন, একটু ঠিক মানে কি বলবো আমি, যে মানে ওনাকে ঠিক আমার খুব একটা মাদারলি ফিগার মনে হতো। এবং আমাদের আর একটা যেটা আমার সৌভাগ্য ছিল সেটা হচ্ছে যে আমাদের যে প্র্যাকটিক্যালের 3টে ভাগ ছিল, সেই 3টে ভাগের মধ্যে আমি যে গ্রুপে প্র্যাকটিক্যাল করতাম, ভারতীদি আমাদের প্র্যাকটিক্যাল করাতো। তার জন্য আরো কাছাকাছি আমরা ভারতীদির সঙ্গে মিশতে পেরেছি। প্র্যাকটিক্যাল হলে জেনারেলি আরো বেশি হয়। তো তখন মনে আছে আমরা ওই যে ম্যাগনেটের পরীক্ষা করতাম, সে হারিয়ে যাচ্ছি, পিন পুঁতে পুঁতে কোথাও আর মেলাতে পারছি না। কিন্তু দিদি এসে ঠিক ওটাকে আবার একটু হয়তো হালকা বকতেন, কিন্তু আবার ঠিক করে দিতেন আর কি। খুব যে সাংঘাতিক বকুনি দিয়েছেন, অনেক সময় অনেক কিছু আমি পারতাম না, কারণ তো একদমই ফিজিক্সে ভালো ছিলাম না, সেই জন্য আমি অনেক কিছুই পারতাম না প্র্যাকটিক্যালি। প্রায়শই মানে লাইটের এক্সপেরিমেন্ট হোক কি ওই বিশেষ করে ওমস লর এক্সপেরিমেন্টে আমি অনেক সময় আটকে যেতাম, দিদির কাছে যেতাম, দিদি আবার একটু বকতেনও, তারপরে আবার সবকিছু দেখিয়ে দেখিয়ে দিতেন। যার জন্য আমার ভীষণ মানে ভারতীদির চেহারাটা এখনো মনে করলেই সবসময় কিরকম একটা মাদারলি ফিগার মনে হয়। ক্লাস 7A, একদল কমলা বালিকা। ক্লাস টিচার সেই আপাত গম্ভীর মুখে মাঝে মাঝে ফুটে ওঠা কৌতুক হাসি ছোট ভারতীদি। জ্যামিতি ক্লাসে ভোঁতা পেন্সিলকে গদা, সব ডাব ডাব ব্যাপার, অঙ্ক ভুল করলে কিচ্ছু না, সব ডাব বলে ওঠা এমন কত পেটেন্ট সংলাপ সেই ক্লাস 7-এর কমলিকারা আয়ত্ত করে ফেলেছিল অনায়াসে। টিফিন টাইমে বেঞ্চে বসে দরজা বন্ধ করে তাদেরই একজন স্কেল হাতে সেই সব সংলাপ সহযোগে ছোট ভারতীদের নকলের চেষ্টা করত। অবুধ মেয়েরা জানতো না টিফিনকালেও ফিজিক্স ল্যাবে গবেষণায় মগ্ন থাকা ছোট ভারতীদি হয়ে ওঠা অত সহজ নয়। কোনো এক শিক্ষক দিবসে অত্যন্ত দুঃসাহস নিয়ে তৈরি হলো নাটক ছাত্রদের পাঠশালা। আর বলাই বাহুল্য তার কেন্দ্রবিন্দু যিনি, তিনি ছোট ভারতীদির কার্বন কপি। সেই বিখ্যাত নাটক জুড়ে সেই বিখ্যাত সংলাপগুলো বিরাজ করছিল। দিদি যথারীতি ল্যাবে থাকবেন ভেবে সেটি ক্লাসে প্রদর্শিত হলো অন্য শিক্ষিকাদের সামনে। তারা খুবই উপভোগ করলেন। গোল বাঁধল যখন সুচেতাদি বললেন সেটি নিচে স্টেজে সেদিনের অনুষ্ঠানে প্রদর্শিত হোক। সবাই প্রমাদ গুনল, কিন্তু তীর তখন হাতের বাইরে। ভাগ্য ভালো যাকে কেন্দ্র করে নাটক তিনি রইলেন ল্যাবে অন্যান্য দিনের মতোই। এই যাত্রায় বেঁচে যাওয়া ভেবে শেষ পিরিয়ডে নাটক শেষে সবাই মিলে অবোধ মুখে দিদিকে প্রণাম করে মিষ্টি আর ফুল দিতে যেতেই দিদি বললেন, চল ক্লাসে, তোরা নাকি একটা দারুণ নাটক করেছিস, আমায় দেখা। ব্যাস, ভয়ে প্রাণ উড়ে গেল। তবু অমোঘ আদেশ। তারপর সেই নাটক ক্লাসে মঞ্চস্থ হলো। নাটক শেষ। বুক কাঁপছে ভয়ে। এইবার বুঝি অ্যাটম বোম ব্লাস্ট করল। কয়েক মুহূর্ত পিন পতনের নীরবতা। তারপরেই সেই গম্ভীর গলায় প্রশ্ন ভেসে এলো, কে লিখেছে?
পিছনের বেঞ্চে আত্মগোপনকারিণী কমলা অতি কষ্টে উঠে দাঁড়ায় এবার। কাঁদো কাঁদো কণ্ঠে বলে, দিদি, আমি। আবারও কয়েক মুহূর্তের নীরবতা, তারপরেই বিপুল হাসির বন্যা। আমার এত ভালো ক্যারিকেচার জীবনে কেউ কখনো করেনি। যখন ক্লাস 7-এ পড়ি তখন প্রথম আমাদের ভৌত বিজ্ঞানের সাথে পরিচয় হয়। তো প্রথমে বিষয়টা সম্পর্কে খুব একটা ধারণা ছিল না, কিন্তু ধীরে ধীরে বুঝলাম যে বিষয়টাকে আমি ঠিক ভালোবাসতে পারবো না। এই করে 7 থেকে 8-এ উঠে গেলাম, এবং 8-এ উঠে তখনই কিন্তু ছোট ভারতীদের সাথে পরিচয় হলো। ছোট ভারতীদি আমাদের ফিজিক্স বা পদার্থবিজ্ঞান যেটা, সে বিষয়টা পড়াতে এলেন। আপাতভাবে দেখে ভীষণ ভয় পেলাম, একে বিষয়টা পছন্দ নয়, তারপর দিদিকে ভীষণ ভয় পেতে শুরু করলাম। মনে হলো যে কি হবে। কিন্তু যত দিন গেল তত দেখলাম যে ওই আপাত কঠিন একটা চেহারার আড়ালে একটা ভীষণ কৌতুক প্রিয় মানুষ, যে মানুষটি খুব সুন্দর করে বিষয়টিকে বুঝিয়ে দিতেন। আর মাঝে মাঝে বলতেন, ভালো লাগে না পদার্থবিজ্ঞান, এত ভালো বিষয় তো। আর যদি কেউ ভুলে যেত, বই আনতে ভুলে যেত বা হয়তো পড়া পারলো না, সে বকুনি দেওয়ার পদ্ধতিটা ছোট ভারতীদের একটু অন্যরকম ছিল। ভীষণ বকতেন না, কিন্তু এত সুন্দর করে বিষয়টা বলতেন যে তাতে যে শুনছে, যাকে বকুনি দেওয়া হচ্ছে, তার যে বিশেষ খারাপ লাগতো তা না, কিন্তু মনে হতো হ্যাঁ হ্যাঁ সে একটা বেশ ভুল করে ফেলেছে। এরম বকুনি আমিও খেয়েছি, আর আমাকেও শুনতে হয়েছে এখনো পদার্থবিজ্ঞানটা ভালো লাগলো না। এখন আমি পড়াই, যদিও আমি বাংলা পড়াই, পদার্থবিজ্ঞান থেকে বহু দূরে, কিন্তু একটা বিষয় আমি ছোট ভারতীদের কাছ থেকেই শিখেছি কিন্তু, যে কিভাবে মেয়েদের বকুনি দেওয়া যায় এবং এই বকুনি দেওয়ার পদ্ধতিটা কতটা সরস হতে পারে। মানে সুকঠিনভাবে তাদের ভীষণ বকুনি না দিয়ে সরস পদ্ধতিতে, অথচ তাদের বুঝিয়ে দেওয়া যে তারা ভুল করেছে, এই বিষয়টা কিন্তু আমি একেবারেই ছোট ভারতীদের কাছ থেকেই পেয়েছি, জেনেছি। সেই জন্য আমি চিরকাল দিদির কাছে কৃতজ্ঞ। আজ দিদি যেখানে আছেন, যেন ভালো থাকেন, এইটুকুই আমার কামনা, আর কিছু নয়। নমস্কার, আমার নাম অঞ্জলি। আমি 2001 সালে মাধ্যমিক আর 2023 সালে উচ্চ মাধ্যমিকে আছি। ছোটবেলা থেকেই আমাদের মধ্যে আজ আর নেই। এই খবরটা পাওয়ার পর থেকে স্কুল জীবনের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। সপ্তম শ্রেণী থেকে আমাদের আলাদাভাবে পদার্থবিদ্যা পড়ানো শুরু হয়। ক্লাস 7 থেকে 12 পর্যন্ত প্রায় প্রত্যেকটা ক্লাসে কাকতালীয় ভাবে ছোটবেলা থেকেই আমাদের ফিজিক্স পড়ানো। ছোটবেলার ক্ষেত্রে যে কথাটা বলতেই হয়, বিজ্ঞান আলোচনা ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ যে কত গুরুত্বপূর্ণ সেটা আমার কাছ থেকেই শেখা। প্রত্যেকটা ধাপ তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে বোঝাতে এবং বারবার অনুশীলনের মাধ্যমে একেবারে আমাদের মনের মধ্যে গেঁথে দিতে। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে এই অনুশীলনের গুরুত্বটাও ওনার কাছ থেকে আমি শিখেছি। একটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে। একাদশ শ্রেণীর হাফ ইয়ারলি পরীক্ষার সময় একটা মজার ব্যাপার ঘটেছিল। আমাদের 3 জন শিক্ষিকা ফিজিক্স পড়াতেন। 3 জনেই আলাদা আলাদা ভাবে যে যে বিষয়গুলো পড়িয়েছিলেন তার উপর প্রশ্নপত্র তৈরি করেছিলেন। আমরা জানতাম ছোট ভারতীদি কি বিষয়ের উপর প্রশ্নপত্র তৈরি করবেন। সকলেই মোটামুটি ধারণা করেছিল নিশ্চয়ই কয়েকটা ডেরিভেশন থাকবে, কিছু সংজ্ঞা, কিছু ব্যাখ্যার জায়গা থাকবে। কিন্তু প্রশ্নটা এমনই তৈরি হয়েছিল, একটার পর একটা শুধু পদার্থবিজ্ঞানের অঙ্ক। পদার্থবিজ্ঞানের অঙ্ক করতে গেলে বিষয়বস্তুর গভীর ধারণা থাকাটা খুব জরুরি, কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার। একটার পর একটা অঙ্ক যেন অ্যাটেম্প করতে অনেক মনের জোর লাগে। উনি আমাদের দেখি এভাবে চ্যালেঞ্জ ছড়ে দিতেন যাতে আমরা বিষয়বস্তুটাকে গভীরভাবে জানা এবং সাহস করে তার প্রয়োগিক দিকটাকে বুঝতে শেখার দিকে মনোযোগ দিই।
শুধু মুখস্থ করে বা ডেরিভেশন বুঝে বা সংজ্ঞা বুঝে মনে রাখলে সেটা যথেষ্ট নয়। সেটাকে প্রয়োগ করার উপযুক্ত করে বুঝতে হবে এবং প্রয়োগ করতে হবে। এই ব্যাপারটায় জোর দেওয়ার জন্যই উনি এইভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন আমাদের। এই ঘটনাটা আমি মনে রাখি, সারা জীবন ধরে মনে রাখতে চাই, কারণ প্রত্যেকবারই আমার মনে হয়, যেহেতু আমি এর পরেও পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেছি, এখনো করছি, বিষয়বস্তুটাকে এমন গভীরভাবে জানা অত্যন্ত জরুরি যাতে আমি সেটা প্রয়োগ করার মতো উপযুক্ত হয়ে উঠতে পারি। এবং এই ব্যাপারটাও ছোট ভারতীর কাছ থেকে শেখা। উনি খুব নাটকীয়ভাবে পড়াতেন, সে ব্যাপারটা খুব মজার ছিল। ক্লাসরুমে সকলে তো হই হই করে উঠত, খুব হাসত। ব্যাপারটার একটা গুরুত্ব আমিও অনুভব করেছিলাম এইভাবে যে আগ্রহটা যেন আরো বেড়ে যেত, চারপাশের ঘটনাগুলো দেখে বিস্ময়টা আরো বেশি করে জাগত। এইভাবে খেলার ছলে মজার মাধ্যমে উনি আমাদের সহজ করে বিজ্ঞান বোঝার দিকে আগ্রহী করে তুলেছিলেন। আজকে উনি নেই, আমি আশা করি ওনার আত্মার শান্তি কামনা করি, কিন্তু আশা করি ভবিষ্যতে আরো এমন শিক্ষিকা আসবেন আমাদের জীবনে, যারা আগ্রহ গড়ে তুলবেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দেবেন এইভাবে, যাতে পরিচিত গণ্ডির বাইরে গিয়ে বিজ্ঞানকে আমরা বুঝতে এবং কাজে লাগাতে শিখি। ছোট ভারতীদি আমাদের ফিজিক্সের শিক্ষিকা ছিলেন। ছোটখাটো শান্ত আপন ভোলা মানুষ ছিলেন। ফিজিক্সের জটিল তত্ত্ব সুন্দর আর সহজ করে বুঝিয়ে দিতেন ক্লাসে। ছাত্রদের মুখ দেখে বুঝে যেতেন পড়া বুঝেছে কিনা, আর যতক্ষণে সবাই বুঝতে পারছে বুঝিয়ে যেতেন। এ ব্যাপারে ক্লাস শেষের ঘন্টা, সিলেবাস, পরীক্ষার নম্বর, পাশ ফেল কোনো কিছু দিদিকে বিচলিত করতো না। দৈনন্দিন জীবনের ছোটখাটো ঘটনাকেও ফিজিক্স দিয়ে বুঝিয়ে দিতেন। যেমন একদিন ফিজিক্স ল্যাবে বুঝিয়েছিলেন ঘড়ি কেন সাধারণত আমরা বাঁ হাতে পড়ি। স্টেবল, মার্জিনালি স্টেবল আর আনস্টেবল সিস্টেম পড়াতে গিয়ে বুঝিয়েছিলেন কেন কিছু মানুষ প্রায়শ পড়ে যায়। প্রচণ্ড পার্টিকুলার বা পারফেকশনিস্ট ছিলেন। পরীক্ষার খাতায় একটু ভুল হলেই কেটে দিতেন। ওর মুখে পরীক্ষার খাতায় কেটে বললে আমরা সবাই হয়তো শুনেছি। ক্লাসে দুষ্টুমি করলে যেমন বকা দিতেন তেমনি স্নেহও করতেন। একবার আমাদের কাঁচা মিঠে আম আর তালক্ষীর খাইয়েছিলেন। আর ছিল ওর হাসি, সুন্দর মিষ্টি হাসি। আজও চোখ বন্ধ করলে সেই হাসি মুখটাই মনে পড়ে। স্কুলের পরে সেভাবে ওনার সাথে দেখা হয়নি, কিন্তু জানতাম উনি আছেন। ছোট ভারতীকে আমার সশ্রদ্ধ প্রণাম। খুব মিস করবো দিদি আপনাকে। আপনি চিরদিন আমাদের মনের মণিকোঠায় থাকবেন। আমি স্কুল ছেড়েছি প্রায় অনেক বছরই হয়ে গেল। 2004-এ আমি স্কুল ছেড়েছি। আমার স্কুলে দুজন দিদি খুব প্রিয় ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন ছোট ভারতী দিদি। মানুষটাকে ভীষণ ভালো লাগতো, শুধু পড়াতেন ভালো সেই কারণে ভালো লাগতো না, জানি না কী কারণে আমার ভীষণ ভালো লাগতো। কোথাও ফিজিক্সের মতন এত কঠিন একটা জটিল সাবজেক্ট যে এত সরলভাবে খুব মজা করতেন, মজার ছলে যে পড়িয়ে দেওয়া যায়, সেটা সত্যি ওনাকে দেখে অনেক কিছু শেখা। অনেক দিন স্কুল ছাড়ার ফলে কোথাও স্মৃতির মণিকোঠা থেকে মনে হয় মুখটা মুছে যাচ্ছিল। ফেসবুকে কোনো একজনের সাহায্যে আমি ওনার ছবিটা পেয়েছিলাম, সেটাকে আমি মোবাইলে সেভ করে রেখেছিলাম। সেই মুখে একটা মিষ্টি হাসি, এই মুখটা ভীষণ খুব ভালো লাগতো আমার। সেই ছবিটা মাঝে মাঝে দেখতাম, কিন্তু কিছুদিন আগে ওনার মৃত্যুর খবরটা পেলাম। ভীষণ
ভীষণভাবেই খারাপ লেগেছে, কিন্তু সময়ের নিয়মে সবাইকেই একদিন তো চলে যেতে হয়, সেটা আমাদের সবাইকে মেনে নিতেই হবে। যাই হোক, আপনি যেখানেই থাকুন দিদি, আপনি খুব ভালো থাকুন, আর কিছু বলার নেই। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জলগানে, নিশিদিন আলোক শিখা জলগানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। আধারের গায়ে গায়ে পরস্তাব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরস্তাব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জলে ঊর্ধ্বপানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। নমস্কার, আমি রিস্মিতা। ছোট ভারতীদি চলে যাওয়ার খবরটা প্রথম জানতে পারি দেবলিনারই শেয়ার করা একটা ফেসবুক পোস্ট থেকে।
অনেক দিন হয়ে গেছে স্কুল লাইফ, কিন্তু অনেক ঘটনা, অনেক স্মৃতি, অনেক কিছু মনে পড়ে যাচ্ছিল। ছোটো ভারতীদের কাছে পড়ার সুযোগ আমার হয়েছিল খুব অল্প সময়ের জন্য, 2003 থেকে 2005। 2003-এ কমলা গার্লসে আমি ভর্তি হই ক্লাস 11-এ বিজ্ঞান বিভাগে। আমার মনে আছে আমাদের ক্লাসটা ছিল 4তলায়, 11-12-এ, কিন্তু দিদি ক্লাস করতাম আমরা 2তলা বা 3তলার কোনো একটা ক্লাসরুমে। দিদিকে দেখে খুব সাধারণ মনে হতো, নিজের জগতেই ব্যস্ত থাকতেন। বাহ্যিক আড়ম্বর সে অর্থে কিছু ছিল না বললেই চলে। নিজের জগৎ নিয়ে থাকতে উনি বেশি ভালোবাসতেন। কিন্তু ওনার একটা জিনিস, পড়ানোর একটা জিনিস যেটা এখনো পর্যন্ত আমি ফলো করে চলি ফিজিক্স পড়ার ক্ষেত্রে, পড়ানোর ক্ষেত্রে, সেটা হলো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন অফ থিওরি। একটা মজার ঘটনা বলি। আমাদের ক্লাসে একদিন ইনি এলেন হাতে একটা পাথর আর একটা দড়ি নিয়ে। আমরা তো ভাবছি কি হতে চলেছে। উনি করলেন কি, পাথরটা দড়ি দিয়ে ভালো করে বেঁধে হঠাৎ করে খুব বাই বাই করে ঘোরাতে শুরু করলেন মাথার ওপরে। আমরা বুঝতেই পারছি না কি হচ্ছে, অথচ মজাও লাগছে। আসলে উনি সেদিন পড়াচ্ছিলেন আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স, অ্যাঙ্গুলার ভেলোসিটি আর লিনিয়ার ভেলোসিটি, এইসব কিছু। তো ওনার ব্যাপারটা ছিল যে কিভাবে আমি ছাত্রীদেরকে বোঝাতে পারবো, আমার মেয়েদেরকে বোঝাতে পারবো যে ফিজিক্সটা পুঁথিগত বিদ্যা বা বইতে যেটা রয়েছে সেটাই পড়ে চলতে হবে বা সেটাই ফলো করতে হবে। এই ব্যাপারটা ওনার, এই জিনিসটা উনি ঠিক ফলো করে চলতেন না। ওনার কাছে বিষয়টা জানাটাই একটা বড় ব্যাপার ছিল, এবং সেটা আমার ক্ষেত্রে খুব মানে ইম্প্যাক্টফুল একটা ব্যাপার ছিল। কারণ মাধ্যমিক অবধি যখন আমরা পড়েছি তখন আমরা পড়তাম পদার্থবিদ্যা বলে আলাদা কিছু ছিল না। তখন ফিজিক্যাল সায়েন্স খালি একটা সাবজেক্ট ছিল, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি সব দুটোই একসাথেই পড়া হতো। এখন আমার জানা নেই, আমি তো অনেক বছর আগের কথা বলছি। কিন্তু সেই সময়তে আমাদের প্র্যাকটিক্যাল সে অর্থে কিছু হতো না। প্র্যাকটিক্যাল জিনিসটা প্রথম আমরা করতে শিখি ক্লাস 11-12-এ। তো ওনার ক্লাস করতে গিয়ে আমি এটা বুঝতে পারি যে শুধুমাত্র বইয়ে যে জিনিসটা রয়েছে সেটার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা আমাদের আশপাশে, আমাদের রিয়েল লাইফেও অনেক কিছু দেখি বা অভিজ্ঞতা হয় আমাদের, যার মধ্যেও আমি আমার এই ফিজিক্সটা খুঁজে পেতে পারি। এবং সেই ব্যাপারটাও আমি আমার পরবর্তীকালে ফিজিক্স অনার্স নিয়ে পড়ার ক্ষেত্রে, মাস্টার্স পড়ার ক্ষেত্রে, ইভেন পিএইচডি করার ক্ষেত্রেও সে ব্যাপারটাই ফলো করে চলেছি। এবং তার জন্য কি হয়েছিল, যখন আমরা ফিজিক্সে প্র্যাকটিক্যাল ক্লাস করতাম, যখন অদ্ভুতভাবে দেখতাম যে আচ্ছা এটার সাথে আমি তো এই থিওরিটা পড়েছি, সেটা অদ্ভুতভাবে মিলে যাচ্ছে, সেই ব্যাপারটা ভীষণভাবে ভালো লেগেছিল। এবং সেখান থেকেই বলতে পারা যায় যে ফিজিক্সের প্রতি ভালো লাগা, বিষয়টাকে ভালোবাসা, এবং তারপর সেটা একটা প্যাশনের মতো হয়ে দাঁড়ায় যে আমি এই বিষয়টা নিয়ে পড়তে চাই, এই বিষয়টাকে আরও ভালোভাবে, আরও গভীরে জানতে চাই। তো প্রত্যেকটা ছাত্রছাত্রীর ক্ষেত্রে, প্রত্যেক স্টুডেন্টসের ক্ষেত্রে তার টিচারের একটা বিরাট বড় কি বলবো মোটিভেশন কাজ করে, তাদের পড়াশোনার ক্ষেত্রে বলুন বা যা কিছুই বলুন, লাইফের ক্ষেত্রেও আমার মনে হয়। তো আমার লাইফের ক্ষেত্রেও আমিও অনেক আমার স্কুল লাইফে, কলেজ লাইফে, ইউনিভার্সিটির লাইফে অনেক অনেক টিচারের, অনেক শিক্ষক, অনেক প্রফেসরের সান্নিধ্যে এসেছি তার মধ্যে, এবং তাদের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছি। তাদেরকে আমি আমার রোল মডেল মনে করি। তার মধ্যে একজন ছিলেন ছোটো ভারতীদি, কারণ তিনি আমাদের শিখিয়েছিলেন গতানুগতিকভাবে না ভেবে একটু ডিফারেন্ট ওয়েতে ভাবো। যে জিনিসটা আমি এখন খেয়াল করি যে
আমার আমার প্রফেশনাল লাইফে আমার 5 বছর সুযোগ হয়েছিল যোগমায়া দেবী কলেজে ফিজিক্স ডিপার্টমেন্টে অ্যাজ আ গেস্ট লেকচারার পড়ানোর। তো সেখানে আমি কিছু ক্ষেত্রে দেখেছি যে ছাত্রীরা যে কাজটা করছে সেটা অতটা ভেবে করছে না। মানে হয়তো সে একটা কোনো কিছু মেজারমেন্ট করছে, সেটা সে নিজে বুঝতে পারছে যে এটা কখনই হয়তো মিলিমিটারের থেকে বেশি হতে পারে না, অথচ সে যখন সেটা মেজার করে লিখছে সেটা সে সেন্টিমিটারে লিখছে। তার মানে সে ব্যাপারটা নিয়ে ভাবছে না, তাকে সে করতে হয় তাই সে করছে। তো এইটা একটা জিনিস যে সবসময়তেই যা কিছু আমাদের আমি পড়ছি ইন থিওরি, সেটার অ্যাপ্লিকেশন বলো বা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন কি হতে পারে, সেটা সেই জিনিসটা সবসময়তেই ভাবা উচিত। সেটা হয়তো সেই ভাবনাটা আমার প্রথম শুরু হয়েছিল ওনার ক্লাস থেকে, দিদির ক্লাস থেকে। তো সেই জিনিসটা আমি এখনো পর্যন্ত ফলো করার চেষ্টা করি। আর আরও একটা জিনিস, দিদিকে ভীষণ ভয় পেতাম, এতটাই ভয় পেতাম যে মানে উনি এক্সাম নেবেন এই জিনিসটা একটা বিভীষিকা ছিল। এবং তার ফলস্বরূপ আমাদের 11-এর আমার মনে আছে স্কুলে হাফ ইয়ারলি রেজাল্ট, অ্যানুয়ালের রেজাল্ট, কিন্তু সেটা সেটা যখন এখন ভাবি, আর তারপর যখন ভাবি এতটা পথ পেরিয়ে এসেছি, এই জায়গায় এসে দাঁড়িয়েছি বিষয়টা নিয়ে পড়াশোনা করে, তখন মনে হয় যে উনি যেটা করেছিলেন সেটা হয়তো ঠিকই করেছিলেন। তবেই হয়তো মানে ওনার দূরদর্শিতা অনেক বেশি ছিল যে শুধুমাত্র বই পড়ে যেতে হবে, তোমাকে মার্কসটা পেতে হবে, এটাই কিন্তু মেন বিষয় নয়। তোমাকে বিষয়টা জানতে হবে এবং অনেক গভীরে জানতে হবে, বইয়ের মধ্যে সীমিত না থেকে। তো এইভাবেই তো দিদি চলে গেলেন, এভাবে একে একে অনেকেই চলে যাচ্ছেন, সেই ব্যাপারটাই ভীষণ খারাপ লাগে। তো আমি চাইবো উনি যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, যেন ভালো থাকেন, আনন্দে থাকেন, এটুকুই। নমস্কার। নমস্কার সবাইকে। আমরা সবাই আজ এখানে একসাথে হয়েছি আমাদের সবার প্রিয় ছোট ভারতীদিকে নিয়ে কিছু বলার জন্য। কিন্তু ওনার মতন মানুষকে নিয়ে অল্প সময়ের মধ্যে গুছিয়ে কিছু বলা এটা ভীষণ কঠিন। আমি তাও নিজের মতো করে একটু চেষ্টা করছি। সেকেন্ডারি স্কুলে এসে ওনাকে দেখি, চিনি। মুখোমুখি সংঘাত ক্লাস 7 হাফ ইয়ারলি পরীক্ষা। উনি অঙ্ক খাতা দেখেছিলেন, তারপরে যখন খাতা দেখাতে ক্লাসে আসেন, খাতাটা পেয়ে দেখলাম আমার অনেকগুলো অঙ্ক ঠিক, কিন্তু কোথাও একটা সুতরাঙের একটা পুঁটি নেই, কোথাও একটা সমান চিহ্নটা একটু চেপে গেছে। তার জন্যে উনি পুরো অঙ্ক কেটে গোল্লা বসিয়ে দিয়েছেন। খুব দুঃখ পেয়েছিলাম। কিন্তু পরে যখন বুঝেছিলাম যে এইগুলো আসলে ছিল আমাদের ছোট্ট ছোট্ট ভুলগুলোকে শুধরে নিয়ে আমাদের একদম নিখুঁত করে তোলার চেষ্টা, তখন আর সেই দুঃখটা ছিল না। কাট টু ক্লাস 11, 12 2 বছর আমি ওনাকে পেয়েছি। থিওরি ক্লাস সম্পর্কে আর নতুন করে কি বলবো, যারা ওনার কাছে পড়েছো তারা সবাই জানো অদ্ভুত সুন্দর পড়াতেন। মানে আমাদের চোখের সামনে থাকা জিনিসপত্র দিয়ে ফিজিক্স পড়েছি আমরা, জানলা দরজার পাল্লা দিয়ে টর্ক পড়েছি, ঘরের কোনায় স্কেল হাতে দাঁড়িয়ে জেড অ্যাক্সিস চিনেছি, এক গ্লাস জল ঘুরিয়ে রোটেশনাল মোশনও শিখেছি। কিন্তু যেটা হতো সেটা হচ্ছে ওনার ক্লাসের পরের ক্লাসটা যেটা থাকতো না, সেটা আমরা অধিকাংশ দিন পেতাম না, কারণ ওনার পড়ানো শেষ হতো না। এটা কম বেশি সবাই নিশ্চয়ই অভিজ্ঞতা আছে, তাই এটা নিয়ে আর নতুন কি বলি। প্র্যাকটিক্যাল ক্লাসে উনি ছিলেন একদম অন্য একজন মানুষ। ওনাকে সামনে থেকে কাজ করতে দেখা এটা একটা বিরাট অভিজ্ঞতা। ফলে ওনার প্র্যাকটিক্যাল ক্লাসে অনেক কিছু শিখেছি। কিন্তু খারাপ যেটা ছিল সেটা হচ্ছে উনি মোটে ক্যালকুলেটর ব্যবহার করতে দিতেন। সব ক্যালকুলেটর ওনার টেবিলে রেখে দিয়ে আমাদের ক্লাসে যেতেন। ফলে যাবতীয় যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গমূল, একে দিয়ে তাকে গুণ, ওকে দিয়ে একে ভাগ, সব আমরা হাতে করতাম। এটা একটা ভীষণ বিভীষিকা ছিল আমাদের সবার কাছে। তখনও অল্প দুঃখ হয়েছিল যে আরে ক্যালকুলেটর তো পরীক্ষাতেও ইউজ করতে দেয়, আপনি কেন দিচ্ছেন না। পরে বুঝেছিলাম
এটা বোধহয় কোথাও একটা ওনার চেষ্টা ছিল আমরা যাতে একটা যন্ত্রের ওপর নির্ভরশীল না হয়ে পড়ি, অতি নির্ভরশীল যাকে বলে। দরকারের সময় ব্যবহার করছি ঠিকই, কিন্তু ওটা না হলে যে আমরা পারবোই না, এই বোধটা যেন আমাদের কখনো তৈরিই না। ফিজিক্স অসম্ভব ভালোবাসতেন। হয় উনি ক্লাস নিতেন, নয় উনি ল্যাবে বসে কিছু একটা করতেন। ওনাকে এই দুটো জায়গার বাইরে খুব কম দেখেছি আমরা। ডেডিকেশন শব্দটাও ভীষণ ছোট ছিল ওনার কাছে, ওনাকে যতবার যেভাবে দেখতাম। মানে কতখানি ওনার ভালোবাসা ছিল এটা একটু একটা ছোট্ট গল্প বলি, তাহলে হয়তো বোঝা যাবে। আমাদের একটা টিউনিং ফর্কের প্র্যাকটিক্যাল ছিল। ফর্কটা ওনার বাজাতে গিয়ে হাত থেকে স্লিপ করে আমার পায়ে পড়ে এবং তারপর নিচে পড়ে যায়। উনি দেখছি হঠাৎ আহা আহা করে আমার পায়ের দিকে চলে আসছেন। আমি সরে গিয়ে, আরে দিদি কি করছেন? দেখলাম উনি আমাকে সরিয়ে দিয়ে টিউনিং ফর্কটাকে তুলে আঁচল দিয়ে মুছে টুচে বলছেন, কি হতো বলতো, আরেকটু হলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যেতে পারতো, বুঝেছিস? আমি খুব অবাক হয়ে বলেছিলাম, আর আরেকটু হলে যে আমার আঙুলটা ভেঙে যেত। তখন মিষ্টি করে হেসে বলেছিলেন যে না না, ও তো কি আর এটার ওজন, তোর আঙুলে কিচ্ছু হতো না। এই যে ওনার সারল্য, এই যে ওনার ফিজিক্স এবং ছাত্রী উভয়ের প্রতি ভালোবাসা, এই জিনিসটা চির অমলিন ছিল ওনাকে, মানে আমাদের স্কুলের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত। আজ উনি আমাদের মধ্যে নেই, কিন্তু আমি জানি উনি যেখানেই আছেন উনি নিশ্চয়ই ওনার ল্যাবে বসে কিছু না কিছু একটা এক্সপেরিমেন্ট করছেন। তো উনি যেখানেই থাকুন, ভালো থাকুন। আমাদের সবার শ্রদ্ধা ভালোবাসা সব সময় ওনার সাথে থাকবে। ওনার আত্মার শান্তি কামনা করি। এর বেশি আর কিছু বলার নেই। এই বলে আমি আমার কথা এখানেই আজ শেষ করছি। নমস্কার। ছোট ভারতী, কিছু সময়ের মধ্যে কিছু কথা দিয়ে দিদির সম্পর্কে বলা যায় না। তার কারণ মাত্র কয়েকটা কথা দিয়ে দিদিকে বা দিদির অবদান বোঝানো সম্ভব নয়। প্রথম তো দিদিকে ভীষণ ভয় পেতাম। তবে ওনার ক্লাস করতে গিয়ে একটা জিনিস বুঝেছি, যে ক্লাসে যদি 40 জন ছাত্রীও থাকে, যতক্ষণ না সবাই বুঝতে পারছে ততক্ষণ কিন্তু উনি থামতেন না। এমন অনেক সময় হয়েছে, আগের কোনো পড়া থেকে কেউ প্রশ্ন করেছে এবং সেই প্রশ্নের উত্তরটা উনি যতক্ষণ না পুরোটা বোঝাতে পেরেছেন বা আমরা যতক্ষণ না পুরোটা বুঝতে পেরেছি, ততক্ষণ কিন্তু উনি নতুন কোনো চ্যাপ্টার, নতুন কোনো অংশ পড়ানো শুরু করতেন না। বললেই ওনার কথা বলার নিজস্ব ধরন, পড়ানোর ধরন সবটা চোখের সামনে ভেসে ওঠে। ক্লাসগুলো আজও চোখের সামনে ছবির মতোই ভেসে ওঠে। একটা কথা তো ওনার ছাত্রীরা কম বেশি সবাই শুনেছে, সেটা হচ্ছে কেটে গোল্লা। যখন কোনো প্রশ্নের উত্তর আমরা ভুল লিখতাম, উনি এই কথাটাই বলতেন এবং একটা বিশেষ টোনে বলতেন। সেইটা আমরা কিন্তু সত্যি আজ সত্যি বড্ড মনে পড়ছে সেই কথাগুলো। তবে স্কুল জীবন ছেড়ে যত এগিয়েছি, একটা জিনিস খুব বুঝতে পেরেছি যে বিষয়ের প্রতি ওনার কতটা আগ্রহ ছিল এবং বিষয়ের প্রতি কতটা দখল থাকলে উনি আমাদেরকে এত সহজ সরল ভাষায় ফিজিক্স বুঝিয়েছেন, মানে বোঝাতে পারতেন। সেটা কিন্তু এখন অনেক বেশি করে বুঝতে পারি এবং পড়া বোঝানোর জন্য কিন্তু ওনাকে কখনোই ক্লান্ত হতে দেখিনি। সেটা ক্লাসরুমে হোক, ক্লাসের বাইরে হোক, অন্য কোনো শিক্ষিকার ক্লাস, সেটা উনি নিতে পারলে ওনার ভীষণ আনন্দ হতো যে উনি আরও বেশি সময় ধরে আমাদের পড়াতে পারবেন। এই সব কিছুই কিন্তু আজকে বড্ড ভিড় করছে। আজ এই কথাগুলো সবই স্মৃতি হয়ে গেল। যদিও স্মৃতি কখনো পুরনো হয় না, চিরকালই অমলিন থাকবে। তবে একটা জিনিস মনে হয় যে রত্নের সান্নিধ্যে আসতে পেরেছি, তার কদর কতটুকু করতে পারবো জানি না। তবে পড়ানোর বাইরেও যা শিখেছি ওনার কাছে, সেই সবটুকুই সারা জীবন মনে রাখবো, সারা জীবন সঙ্গে নিয়ে চলার চেষ্টা করব। যেখানেই থাকুন ভালো থাকুন, আমার প্রণাম নেবেন। আর সেই লেন্স, ফোকাস, আলো এসবের সাহায্যেই আপনার স্মৃতিচারণ করলাম। আপনি আমাদের মধ্যেই থেকে যাবেন। আমি সায়ন্তনী, আমি কমলা গার্লস স্কুলেই পড়েছি, ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি।
2008 সালে আমি মাধ্যমিক পাশ করি, 2010 সালে আমি হায়ার সেকেন্ডারি পাশ করি। যেদিন খবরটা পেলাম যে মানে আমার পক্ষে পাস্ট টেন্সে কথা বলাটা খুব মুশকিল, কেননা দিদি আমার কাছে খুবই ক্লোজ। মানে ক্লোজ বললে মানে আমি ঠিক বোঝাতে পারবো না, মানে হয়তো আমার সাথে দিদি দীর্ঘ বছর দেখা হয়নি, কিন্তু মানে হ্যাঁ, মানে আমি জীবনের বিভিন্ন পরিস্থিতিতে, হয়তো সেটা অফিসে হোক বা বন্ধুবান্ধবদের সাথে বিভিন্ন ঘটনার মাধ্যমে হোক, এমন অনেক সময়ই এসেছে যেখানে আমি মানে অনেক কিছুর মধ্যে দিয়ে বুঝতে পেরেছি যে যাক মানে দিদিকে আমি খুবই ভালোবাসি। এটা মানে বলাটা খুব সাধারণ একটা কথা, আমরা বলি যে দিদিকে আমরা ভালোবাসি বা দিদিদের আমরা ভালোবাসি, কিন্তু মানে আমি এটা মন থেকেই ওনাকে আমি সত্যিই ভালোবাসি, এবং সেটা ওনার সাথে আমার দেখা হোক না হোক এটার কোনো পরিবর্তন আমার কাছে ছিল না খুব একটা। আমাদেরকে দিদি ক্লাস 7A 8-এ 2 বছর প্রথমে ফিজিক্স পড়ান, তারপর আবার যখন আমি 11-এ উঠি তখন 11-এ 1 বছর উনি আমাদেরকে, 1 বছর নয় প্রিসাইজলি 8 মাস মতন উনি আমাদেরকে ফিজিক্স পড়িয়েছিলেন মেকানিক্স বার। তার কারণ দিদি 31 জানুয়ারি 2009 রিটায়ার করেছিলেন, ওইটা ওনার স্কুলের মানে ওনার চাকরি জীবনের শেষ দিন ছিল। আর আমি 2012-তে হাই সেকেন্ডারি পরীক্ষা দিই, সুতরাং মানে আমার মাধ্যমিক পরীক্ষার পরে যখন আমি ভর্তি হই তখন ওই জানুয়ারি পর্যন্ত, মেয়ের শেষ থেকে জানুয়ারি পর্যন্ত যে কদিন ছিল সেইটা দিদির সাথে আমার মানে ওই সময়টা খুবই ছোট এনকাউন্টার। কিন্তু কেন আমার সাথে দিদির এতটা ভালো সম্পর্ক হলো বা কেন দিদি আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ একজন মানুষ, সেটা আমি অবশ্যই বলবো। ব্যাপার হচ্ছে একটা মেয়ে মানে একটা বাচ্চা যখন ক্লাস 6 থেকে 7-এ ওঠে তখন তাকে মানে আমাদের পড়াশুনোর সিস্টেম আমি জানি না, এখনকার মা বাবারা অনেক বেশি আপডেটেড অবশ্যই, কিন্তু তখন বলা হতো যে ক্লাস 7 হচ্ছে মাধ্যমিকের স্ট্যান্ডার্ডের স্টার্টিং। এই কথাগুলো মানে একটা ছাত্রী বা একটা বাচ্চার মনে, অবচেতন মনে অনেক বেশি চাপের সৃষ্টি করে। ক্লাস 6 থেকে 7-এ যখন সে ওঠে তার একসাথে অনেকগুলো সাবজেক্টের প্রেশার বেড়ে যায়। আমরা ক্লাস 6 অবধি বিজ্ঞান পড়তাম, ক্লাস 7-এ যখন উঠলাম তখন আমাদের কী হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স হয়, তার সাথে আসে সংস্কৃত। সুতরাং আপনার 4টে সাবজেক্ট হয়ে গেল, চাও না চাও 4টে সাবজেক্ট তো পড়তেই হবে। তো এই যে একটা প্রেশার, যে অলরেডি পড়াশোনার মধ্যে থাকতে আমাদেরকে 5টা সাবজেক্ট পড়তেই হয়, তার সাথে আরও 4টে সাবজেক্ট মানে প্রিসাইজলি 3টে সাবজেক্ট বাড়ে, যেহেতু বিজ্ঞানটা 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে বা 3টে ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো এই 3টে এক্সট্রা সাবজেক্টকে কোথায় আমরা প্লেস করব, কী করে এটা পড়া হবে? কেননা যখন 6 পর্যন্ত পড়ছি তখন অতটা বোঝার কিছু থাকে না অঙ্কটা ছাড়া। আর বিজ্ঞান তো সাধারণ বিজ্ঞান চলছে যেরকম, আসল পড়াশুনোটা বলতে গেলে মানে অনেক বেশি সিরিয়াসলি নেওয়া হতো আমার সময় 7-8 থেকে, মানে 8 তো খুবই স্ট্রিক্টলি নেওয়া হতো, 9-10 তো মাধ্যমিকই হয়ে গেল। তো মানে সেই সময় এমন একজন মানুষকে দরকার যে ছাত্রছাত্রীদের মনে প্রেশারের সৃষ্টি না করে তাকে অনেক বেশি কমফোর্টেবলি অনেক শক্ত জিনিসকে অনেক সহজে মানে বোধগম্য করাতে পারে, এরকম একজন মানে শিক্ষিকা ছিলেন ভারতী। আমি 7A-তে পড়তাম, আমাদের মানে আমার সব টিচাররাই আমাদের ভালো ছিলেন, সেটা নিয়ে কোনো আলাদা কথা নয়, কিন্তু ব্যাপার হচ্ছে মানে একটু আগে থেকে বলছি। যেমন আমরা পুলকারে যাতায়াত করতাম, তখন হয়তো 5 কি 6-এ পড়ি, তখন বিভিন্ন দিদিদের থেকে শুনতাম যে ভারতীদি ফিজিক্স পড়ান, ছোটো ভারতীদি বলতাম আমরা, কেননা তখনও বড় ভারতীদি মানে ছিলেন না, সবসময়ই থাকতেন স্পোর্টসের সময় বা বিভিন্ন সময় দিদি আসতেন স্কুলে। তো এরকম ছোটো ভারতীদি পড়ান, ফিজিক্স খুব কঠিন সাবজেক্ট। কেমিস্ট্রিতে যেমন মানে 30-এ যদি পরীক্ষা হয় তাহলে 15 বা 15 পরীক্ষা হলে 7.5 7.5 পাচ্ছি বা 7 পাচ্ছি, ফিজিক্সে কিন্তু পাশ করতে পারছি না বা ওই 4-এর বেশি পাচ্ছি না, দিদি সবই কেটে দেন, আমরা ঠিকই লিখেছি, বইয়ে যা আছে লিখেছি। এগুলো শুনে শুনে আমি অভ্যস্ত হয়ে গেছিলাম। আরও বিভিন্ন কথাও শুনতাম, যেমন মজার মজার কথা আগের দিদিরা বলেছেন একদমই সেরকমই শুনতাম। তো মানে সবই শুনতাম যে একজন দিদি আছেন যিনি এরকম বইয়ের লেখা লিখলে কেটে দেন, বা মানে কিছু মানে অনেকেই বলছে যে ফিজিক্স খুব টাফ সাবজেক্ট, শুনতাম।
আমার মা বাবা দুজনেই মানে একজন কমার্সের এবং একজন আর্টসের, সুতরাং আমার বাড়িতে সায়েন্সের হেল্পিং হ্যান্ড কেউ ছিল না। তো আমার পক্ষে সুতরাং বোঝাটা খুব দরকারি ছিল, না হলে আমি কি করে পড়ব। যাই হলো, ক্লাস 7-এ আমাদের মিঠুদি ক্লাস টিচার ছিলেন অঙ্কের। তো রুটিন যখন লেখা হচ্ছে, প্রথম দিন সেকেন্ড পিরিয়ডে রুটিন এলো, তখন মানে দিদিরা বলে দিচ্ছেন ইনিশিয়ালসগুলো, তখন ফিজিক্সের টিচার হিসাবে বলা হলো ছোটো ভারতী, মানে ভারতীদের কথা নাম বলা হলো। তখন দিদি বললেন যে হ্যাঁ, ছোটো ভারতীদি তোমাদের ফিজিক্স পড়াবেন। তো আমি তো নাম লিখে আমি ভাবছি অনেক কিছু তো শুনেছি, তো এটা মুশকিল হয়ে গেল, এবার কী হবে, হয়তো আমি বুঝতেও পারবো না। যথারীতি ওনার সম্ভবত 2 দিন পরে ওনার প্রথম ক্লাস হয়। একজন মানে দিদিকে আমি স্কুলে সেই সময় এত বছর থাকতে 2 বছর তো সেকেন্ডারি সেকশনে দেখেছি, সুতরাং দেখেছি, আমি ওনাকে চিনি, মানে ফেস ওয়াইজ আই নো হার, কিন্তু মানে কখনো তো ক্লাস করিনি বা সামনাসামনি কথা বলিনি। তাই কীরকম মানে দিদি কী পছন্দ, মানে আমাদের মধ্যে তখন একটা ব্যাপার ছিল যে দিদিরা কী পছন্দ করেন, দিদিদের সাথে কীভাবে কথা বলবে। হ্যাঁ, অবশ্যই সম্ভ্রমের একটা জায়গা ছিল, সম্মান সম্ভ্রম সবটাই ছিল, একটা ডিস্টেন্স মেনটেন করে আমরা কথা বলবো সবই ছিল। তখন তো ধীরে ধীরে বড় হচ্ছে, এগুলো দিদিরাই আমাদের শেখাতেন যে তোমরা তুমি বলবে না, অবশ্যই আপনি করে কথা বলবে, বা কতটা কথা বলা যায়, মানে অনেক কিছুই ছিল সেরকমই। তো দিদি এরকম ক্লাসে আসলেন, মানে এই দিদি ক্লাসে ঢুকে এরকম আমি চিরদিন শুনে এসেছিলাম, দিদি বলেন মাঝখানেরও পিছনে সরো, ক্লাসে ঢুকতেই আমি ভাবছি এবার তো বলবে, কিন্তু বলেনি। এবারে দিদি গিয়ে বসেছেন, তো আমরা সবাই প্রথম দিন যেমন হয় বসেছি। অন্য দিদিরা যেমন ক্লাসে এসে জিজ্ঞেস করেন যে মানে তোমাদের নাম কি বা কিছু, দিদির যাবতীয় কোনো ব্যাপার সম্বন্ধে কোনো মানে প্রশ্ন ছিল না। উনি আসলেন, উনি বসলেন, মানে বসা থেকে উনি বিভিন্ন কথা মানে শুরু করতেই একটু পরে বুঝতে পারলাম যে প্রথমে মনে হচ্ছিল যেন উনি আমাদের জিজ্ঞেস করছেন যে আমরা কতটা জানি। তারপর আমরা বুঝলাম যে না, উনি অলরেডি পড়ানো শুরু করে দিয়েছেন, মানে উনি বইও চাননি, ওনার বইয়ের দরকারই পড়তো না। আমি মানে এই যে বললাম 2 বছর 8 মাস আমি দিদিকে দেখেছি অ্যাজ আ টিচার, মানে আমার সিলেবাসের পড়ানো হচ্ছে সেই সময়টাতে, ওনার হার্ডলি বইয়ের দরকার পড়তো, বই রিলেটেড কোনো জিনিস দিদির দরকার পড়তো না। মানে দিদি হয়তো কোনো কারণে প্রশ্ন করবেন বা কোনো কারণে হয়তো একদিন আমার এরকম একবার হয়েছিল, দিদি একবার একটা বই চেয়েছিলেন, পরের দিন আমার ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা ক্লাস 8-এ, সেটা বইটা দিদি নিয়ে গেছেন দোতলা স্টাফ রুমে। আমিও মনের আনন্দে, মানে আমার আর খেয়াল নেই, তখন আমাদের অলরেডি মানে উইকলি মানে ফার্স্ট টার্মের আগে যে পরীক্ষাটাও সেপ্টেম্বর মাস নাগাদ, হাফ ইয়ারলির আগে পরীক্ষা হতো, ওই সময় আমার মানে 21শে সেপ্টেম্বর দিদি বইটা নেন। আর মানে আমার খেয়াল নেই, আমার 23শে সেপ্টেম্বর পরীক্ষা ছিল এবং 22শে সেপ্টেম্বর দিদি বইটা নিয়েছিলেন। এইবার আমি বাড়ি চলে এসেছি, আমার মনেই নেই যে আমার বইটা দিদির কাছে রয়েছে। আর পরের দিন আমার ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা। বাড়িতে ঢোকার পরে আমার মনে পড়ে মানে ব্যাগ খুঁজে যে বই তো আমি দিদিকে দিয়েছিলাম, কিছু একটা কারণে দিদি চেয়েছিলেন সায়ন্তনী বইটা দিত, আমি দিয়েছি, আমি যে ফেরত নিব আমার আর মনে নেই। এবং তখন আমার যে কী অবস্থা আমি বলে বোঝাতে পারবো না, যে আমি কী লিখবো কালকে, কেমিস্ট্রি। তখন আমার ভয় লাগছে না আমি ফিজিক্স কী লিখবো, তখন আমার ভয় লাগছে আমি কেমিস্ট্রি কী লিখবো, কেমিস্ট্রিও তো আমাকে দেখতে হবে, কেমিস্ট্রিও তো আমাকে পড়তে হবে। ভয়টা প্রথমে ছিল, কিন্তু ফিজিক্স বুঝতে পারবো না নিয়ে গিয়ে সে মানে যখন গিয়ে বইটা ছিল না বা বইটা হারালাম, তখন কনসার্নটা কিন্তু আর ফিজিক্সে আটকে নেই, যে ওটা তো আমি লিখতে পারবো, ওটা তো আমাকে মানে লাস্ট দিনে পড়তে হবে না, কিন্তু কেমিস্ট্রিটা তো আমাকে রিভাইজ করতে হবে, ওখানে তো দিদি অনেক কিছু পড়িয়েছেন, অনেক কিছু রয়েছে সিলেবাসে। সেইখানে মানে এক বন্ধুর বাড়ির থেকে জেরক্স করে, মানে বইয়ের থেকে জেরক্স করে সে পরীক্ষাটা সামলানো হলো। যাই হোক, তো মানে সিচুয়েশানটা এইভাবে চেঞ্জ হলো। তো এটাই হচ্ছে কথা, যে একটা বাচ্চা যখন হঠাৎ করে এতগুলো জিনিসের মাঝখানে এসে পড়ে, তখন সেই জায়গাটা থেকে তাকে যে একটা মানুষও যদি হেল্প করে বেরিয়ে আসতে, যে একটাকে নিয়ে তোমার প্রেশার মানে নেওয়ার মতন কিছু নয়, এটাও একটা সাবজেক্ট যেটা তুমি বুঝলে হয়ে যাবে, এটা তোমাকে আলাদা করে পড়তে হবে না, এটা তোমাকে মুখস্থ তো একেবারেই করতে হবে না, যে লাইন বাই লাইন তুমি রোজ দিন পড়ে আসবে আর আমি তোমাকে লাইন বাই লাইন রোজ দিন তুলে পড়া জিজ্ঞেস করবো। এইভাবে ফিজিক্স পড়া হয় না, অ্যাকচুয়ালি হয় না। আমি পরবর্তীকালে ইঞ্জিনিয়ারিং পড়ার সময়ও দেখেছি ফিজিক্সকে মানে পরিষ্কারভাবে বলতে গেলে আমরা ফিজিক্সকে যেভাবে মানে দেখি, সেটা হচ্ছে ফিজিক্সের এক একটা চ্যাপ্টার বলতে গেলে ইঞ্জিনিয়ারিংয়ের এক একটা স্ট্রিম। ফিজিক্স
হচ্ছে মাদার অফ মানে অল ট্রেডস অফ ইঞ্জিনিয়ারিং, মানে সিরামিকটা যদি আমি বাদও দিই, মানে এমন কোনো যা ধারা নেই ফিজিক্সের মধ্যে যেটা ইঞ্জিনিয়ারিংয়ের একটা ব্রাঞ্চ নয়। মডার্ন ফিজিক্স থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আসে, যেটা আমি পড়েছি। ইলেকট্রিক্যাল তো ইলেকট্রিক্যাল আসেই, যেখানে আমরা ম্যাগনেট পড়ি, আরও অনেক কিছু পড়ি, তড়িৎ প্রবাহ পড়ি। ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ারে যখন পড়া শুরু করলাম, দুটো সেমিস্টার মিলিয়ে আমি দেখলাম আমি ঘুরিয়ে ফিজিক্সই পড়ছি, সাথে অঙ্ক আর কেমিস্ট্রি আর ওই ন্যাচারাল সায়েন্সেসের কিছু সাবজেক্ট রয়েছে, ইংলিশ রয়েছে, মেইনলি ফিজিক্সই পড়ছি। শুধু ওই আমরা একটা ইনোভায়ের 1/3 এতদিন ধরে দেখতাম ক্লাস 10 অবধি, ও 1/3-এরও কম, 0.5/1 যদি আমি বলি, সেরকমই আর কি। তারপরে 11-12-এ হয়তো সেটা 3/11 হলো। আর তারপরে তো যারা ধরো ফিজিক্স নিয়ে পড়েছে দিদিরা, যেমন দেবলীনা দি, এরা বলতে পারবে যে মানে এর যে কতটা ভাস্ট একটা সাবজেক্ট, যার মধ্যে সমস্ত কিছুই ধরে যায় বলতে গেলে। তো এই রকম একটা সাবজেক্ট যে টিচার পড়াতে আসেন, তার কতটা যে নার্ভ থাকা দরকার, এটা আমি এখন বুঝতে পারি। আমি যখন আমার মানে পড়াতাম, তখন আমি দেখতাম যে আমার ছাত্রছাত্রীদের মধ্যেও একটা টেন্ডেন্সি ছিল যে মুখস্থ করে নিলে হয়ে যাবে। আর চ্যালেঞ্জটা ওখানেই হয় যে মুখস্থ কেন করবে? মুখস্থ করার জন্য এখানে কিছু নেই। তুমি যদি বুঝতে পারো, তুমি বুঝে গেলে, তাহলে তোমার আর কিছু নেই। প্রথম ভালো লাগাটা তো এটা থেকেই আসলো যে মানে ওনার ক্লাসে আমাকে আলাদা করে সতর্ক থাকতে হতো না, কেননা দিদি তো আলাদা করে নতুন করে লাইন বাই লাইন কিছু জিজ্ঞেস করবেন না। দিদি যা জিজ্ঞেস করবেন সেটা যদি আমি বুঝতে পারি, আমি সেখান থেকে উত্তর দিতে পারবো। এবং দিদি জানতেন যে কিছু মানুষ আছে যারা উত্তর দিতে পারবে। মানে দিদি ওই জন্য এক্সপেক্ট করতেন, মাঝে মাঝে হাত তুললেও বলতেন তুই না, দাঁড়া। মানে আমাকে টপকে পেছনে চলে গেছেন মানে জিজ্ঞেস করতে, হয়তো হঠাৎ নতুন করে হাত তুলেছে। দিদি কাউকে বিব্রত করার জন্য তুলতেন না, এটা একদমই মানে আমি বলতে চাই যে কারোর মনের জোরে আঘাত তিনি করতেন না, যে তুমি পারবে না, তুমি ওঠো, লাস্ট বেঞ্চ ওঠো, ফার্স্ট বেঞ্চ। তো এই ধরনের কোনো কথা আমি কোনোদিন ওনার ক্লাসে শুনিনি। যে হাত তুলেছে তাকেই জিজ্ঞেস করবেন, হয়তো যদি না পারো উনি হয়তো বললেন যে হয়নি, বসে পড়ো, এরকম একটা ব্যাপার। সুতরাং ওনার ক্লাসে ভয় পাওয়ার কিছু ছিল না। এবার প্রতিটা মানুষেরই ভালো লাগা না লাগার একটা ব্যাপার রয়েছে। আমি গায়ের জোরে বলতে পারি না যে সবারই ওনার ক্লাস ভালো লেগেছে বা লাগতেই হবে। আমার ভালো লাগতো, তার কারণ ক্লাসে কোনো বৈষম্য ছিল না। পারলে উত্তর দিয়েছে, না পারলে উত্তর দেয়নি। তাকে ছোট করা বা তাকে চারটে কথা বলা এত নেই, কারণ দিদির কাছে এত সময়ই ছিল না। দিদিকে যতই সময় দেওয়া হতো, দিদি ততই পড়িয়ে, দিদি কোনোদিনই সিলেবাস শেষ হবে না, এরকম একটা ব্যাপার ছিল। দিদি সবসময় তাড়া, মানে হয়তো যত পরীক্ষায় গিয়ে আসো দিদির মধ্যে আমি তাড়া দেখতে পেতাম। মানে দিদি হয়তো আসতে একটু দেরি হচ্ছে, কারণ আগের ক্লাসটাকে দিদি এক্সটেন্ড করে নিয়েছেন। তারপর আমাদের ক্লাসে যেমন আমাদের দিদি ইংলিশ পড়াতেন, একদিন এরকম হয়েছে যে ক্লাসে দিদি পড়িয়ে যাচ্ছেন, এইবারে বেশ কিছু ছবি এঁকে মানে দিদি পড়াচ্ছেন আর কি আমাদেরকে। আর এরকম এবার ওটা মানে 6 পিরিয়ড ছিল, আর 7th দিদির ক্লাস ছিল ইংলিশের। অনেকক্ষণ ধরে দেখছি, মানে বেল পড়ে গেছে সেটা একদম শিওর, কিন্তু অনেকক্ষণ ধরেই দেখছি মানে আশপাশের লোকেরা, মানে আমি বাদিকের রোয়ে বসেছি, মানে মাঝের রোয়েরটাই বেশি চোখে পড়ছে, যে সমানে সাইডে দেখছে কেন, তার মধ্যে একবার যখন দিদির সাথে আই কন্ট্যাক্টটা হলো, দিদি উঠে বোর্ডে ছবি আঁকতে গেলেন আর কি, তখন ঘুরে দেখি সত্যি দাঁড়িয়ে আছেন গেটে। দিদি লক্ষ্যও করেনি, দিদি উঠে বোর্ডে ছবি এঁকে আবার বসে পড়ে আবার পড়াচ্ছেন। তারপর দেখি সত্যি দিয়ে ক্লাসে ঢুকে পড়েছেন যে দিদি আমার ক্লাস তো অনেকক্ষণ আগে শুরু হয়ে গিয়েছে, আমাকে পড়াতে হবে। তখন দিদি একটু বললেন, ও আচ্ছা, তোর ক্লাস শুরু হয়ে গেছে, আচ্ছা এই ক্লাসটা আমি নিয়ে নিলাম। তখন সত্যি বলছে, না ক্লাস নিয়ে নেওয়ার কোনো ব্যাপারই নেই, মানে আমাকে মানে সিলেবাস পড়াতেই হবে, আমার কিছু করার নেই। মানে সেই সময়ও একটা সত্যিদির বাড়িতেও একটা ইনসিডেন্ট ঘটে আর কি, তো সেই কারণে দিদি কিছু ক্লাস মিস করেছিলেন। এটাও দিদি কভার করছিলেন আমাদের সেই সময়, নাহলে সত্যিদি খুব সুন্দর গল্প করে পড়াতেন আমাদেরকে। আমরা বছরের শুরুর দিকে মানে বেশ লাইট নিভিয়ে ভূতের গল্প শুনেছি, এরকম দিনও গিয়েছে সেই আর কি। তো দিদিরও পক্ষে ক্লাস ছাড়া সম্ভব না, সেই আমার মনে আছে। সেই দিদি আর কি পড়াবেনই, আর সত্যিদি বলছেন যে আমাকে আজকে ক্লাস নিতেই হবে, নাহলে আমারও ওরকমই অবস্থা, আমাকে সিলেবাস শেষ করতেই হবে। তো এইরকম হতো ভারতীদির সাথে, যে ক্লাস শুরুর যেমন হয়তো একটু দেরি হবে, ক্লাস শেষটা এক্সটেন্ড করেই হবে অবশ্যই। তো এইরকম একটা মানুষ, মানে তখন মনে হতো যে দিদি অত সময়কে কেয়ার করেন না বা কোনো কিছু করেন না, বা দিদি তো একটা ঘড়ি বললে পারেন যে ক্লাস শুরু হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ওনার খেয়াল থাকবে, অনেক কিছু মনে হতো বিভিন্ন দিদিদের দেখে। খুব স্বাভাবিক, একদম খুব সাধারণভাবে দিদি আসছেন। আমি মানে অনেক বয়সের দিকেই দিদিকে দেখেছি, কেননা রিটায়ারমেন্টের আর বেশ খুব কম বছরই বাকি ছিল, 4 বছর তো হয়তো 4.5 বছর। তখন দিদিকে দেখতাম, দিদি মানে শাড়ি পরতেন,
প্লিট দিয়ে আরেক সেকেন্ড প্লিটটাকে মানে এই কোমরে গুজেই আসতেন আর কি। খুব কমই দিদির ফার্স্ট পিরিয়ডে ক্লাস করতো, সুতরাং নাম ডাকা খুব রেয়ার কেস ছিল। কিন্তু ওই আর কি, ওই যে ক্লাসে ঢুকলেন সবাই বসে পড়ো, সবাই বসে পড়া হয়ে গেলো, দিদি পড়াতে শুরু করে দিয়েছেন। দিদি মানে না বই লাগে না কিছু লাগে, দিদি পড়াচ্ছেন। এই মানে এইটা মানে এখন মানে বলতে গিয়ে মনে হচ্ছে বেশ একটা সুখানুভূতি যে দিদির ক্লাস চলছে। এই মানে এই জিনিসগুলো আমার পক্ষে মানে ওই দিদি কেমন করে পড়াতেন পাস্ট টেন্সে বলাটা খুবই মানে কষ্টদায়ক, বেদনাদায়ক। তার কারণ হচ্ছে যে হ্যাঁ, দিদি 11-এ রিটায়ার করে যাওয়ার পরে দীর্ঘদিন দিদির সাথে দেখা হয়নি, ক্লাস করা হয়নি। আমি তখন আরও 1 বছরেরও বেশি, 1 বছর 9 মাস মতন ক্লাস মানে আমাদের বাকি ছিল। সেই সময় দিদি আর কি রিটায়ার করে যান। তো তখন আর দিদির ক্লাস আমাদের হতো না। দিদি জেনারেলি খুব একটা স্কুলেও আসতেন না। তবু 12-এর শুরুতে একদিন দেখেছিলাম যে আমি স্কুলে ঢুকছি, দেখছি দিদি বাইরে দাঁড়িয়ে আছেন। তো তখন যাই দিদির সামনে আর কি। তো দিদি দেখে মানে হাতে চাঁদ পাওয়ার মতন, সায়ন্তনী শোন না। আমি বলছি হ্যাঁ দিদি বলুন কী হয়েছে। তখন বলছি একটু লিখে দিবি রে। বলছি কী দিদি? তখন দেখলাম একটা বাচ্চা মেয়ে ছিল আর কি, ও মনে হয় কিছু একটা লিখতে, একটা নোটিস টাইপেরই কিছু ছিল বা ক্লাসের কিছু একটা ছিল যেটা ও লিখতে পারেনি। আর ও দাঁড়ানো অবস্থায়, অনেকটাই ছোটো, হয়তো ম্যাক্সিমাম 5-এ পড়ে, কি 5-এ পড়ে না, ও হয়তো 3 কি 4-এ পড়ে আর কি। মানে ওই আর কি মানে ওর জন্য কিছু একটা লিখতে হবে, এবার দিদি ওরকম দাঁড়ানো অবস্থায় লিখতে পারবে না। তখন আমি তাড়াতাড়ি করে দিদি বলছি এবার আমার তো স্কুলে ঢুকতে দেরি হয়ে যাবে। আমি বললাম না ঠিক আছে, তাও দিদি আপনি বলুন আমি লিখে দিচ্ছি। এবার যখন ফার্স্ট বেল পড়ে গেল প্রেয়ারে, তখন আমি বললাম দিদি প্রেয়ারের বেল পড়ে গেছে, চলে যাব। বললো আচ্ছা আচ্ছা চলে যা। তাও মানে মোটামুটি ওই দিনটা হঠাৎ একটু দেখা হয়েছিল বলে, না হলে মানে স্কুলে দিদির শেষ দিনের পরে আমার সাথে আর দিদির মানে কথা বলার মতন করে দেখা হয়নি। বেশ আজকে থেকে 3 বছর আগে হবে প্রায়। আমি অফিস যাচ্ছি, আমি যাদবপুর যাচ্ছি আর কি অফিসের মানে যাবো, তারপর বাস ধরে আরও যাবো। আমার অফিস তখন অনেকটাই দূরে। এবার আমি যাচ্ছি মানে আমার অটো বিজয়গড় বাজারে ঢুকেছে, আর আমি না ছট করে দেখলাম যে দিদি রিকশায় বসে আছেন। ওই একটুখানির মধ্যে দিদিকে যে ডাকবো আমি শিওর দিদি শুনতে পাবেন না এবং দিদি বুঝতেও পারবেন না। আমি ওইটুকুনি সময় মানে চোখ ভরে যেন দেখে নিলাম যে দিদি বসে আছেন সুস্থ শরীরে, বেশ বাজারের একটা ব্যাগ রিকশায় যে দাদা আর কি রিকশা চালাচ্ছেন উনি তুলে দিয়েছেন, আর দিদিও হাতে কিছু একটা নিয়ে কথা বলছেন এরকমভাবে হাতটা নাড়িয়ে। আমি ওইটুকুনি সময় দেখি, তখন যে আমার কেন মাথায় এলো না যে অটোটা থেকে নেমে যাই, গিয়ে একটু কথা বলি, তেমন হলে ছুটি নিয়ে নিই, বাড়ি চলে যাই, তাও তো একটু কথা বলা হবে। আমার এইটা ভেবেই আজকাল মানে প্রচণ্ড কষ্ট হয় যে ওই দিনটা কেন ওই ডিসিশানটা নিতে পারলাম না। মেবি সেটাও হয়তো দিদিরই শিক্ষার কারণে, কেননা দেখিনি স্কুল জীবনে কোনো দিনও যে ছুটি নিয়েছেন বলে। অন্তত প্রথম মানে বয়সের কারণে যেটা শেষের দিকে হয়তো দেখেছিলাম 3 দিন ছুটি নিয়েছেন। আমার 2 বছরের আর 2 বছর 8 মাসের জীবনে এছাড়া আমি কোনো দিন ওনাকে ছুটি নিতে দেখিনি। সুতরাং কাজের প্রতি অবহেলা করবো বা ওই জিনিসটা আমার মাথাতেই আসেনি। দিদি ভালো আছেন, সুস্থ আছেন, বাজার করছেন, তার মানে বাকি সমস্ত রটনা ভুল, এটা একদম আমি শিওর আজকে। সুতরাং আমি শান্তিতে অফিস চলে গেছি। আজকে আমার মনে হচ্ছে, বা যেদিন আমি খবরটা পেয়েছি সেদিন মনে হচ্ছে সেদিন যদি অটো থেকে নেমে পড়ে রাস্তাটা পার হয়ে যেতাম এই যা, কেননা ওই সময় যদি ওখানকার ফোন নাম্বারটা নিতাম তাহলে হয়তো অনেক বেশি একটু কথা বলতে পারতাম, এক বা দুবার এত বেশি কথা বলতে পারতাম। জানি না কি হতো, কিন্তু এটা নিয়ে একটা মনে খুব আফসোস রয়ে গেছে আর কি, হচ্ছে আফসোসটা দিনে দিনে আরও বাড়ছে যে কেন যে সেই মুহূর্তে ডিসিশানটা নিতে পারলাম না যে অটো থেকে নেমে যাই, কী হবে মানে কী যে হতো আমি জানি না। কিন্তু খুব কষ্ট লাগছে এইটা ভেবে যে কেন যে সেই দিন অটো থেকে নামলাম না, কেন যে সেই দিন ডিসিশানটা নিতে পারলাম না, এটাই খারাপ লাগছে। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না।
ভুবন মোহন গোরা কোন মনি জনার মনোহরা ভুবন মোহন গোরা কোন মনি জনার মনোহরা মনি জনার মনোহরা ওরে রাধার প্রেমে মাতোয়ারা চাঁদ দূর আমার রাধার প্রেমে মাতোয়ারা ভুলায় যায় ভাই গড়াগড়ি যেতে চাইলে যেতে দেব না 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 যেতে চাইলে যেতে দেব না 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 যেতে দেব না তোমায় হৃদয় মাঝে তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না যাব ব্রজের কুলে কুলে যাব ব্রজের কুলে কুলে আমরা মাখবো পায়ে রাঙা তুলি মাখবো পায়ে রাঙা তুলি ওরে পাগল যাব ব্রজের কুলে কুলে মাখবো পায়ে রাঙা তুলি ওরে নয়নেতে নয়নে দিয়ে রাখবো তারে ওরে নয়নেতে নয়নে দিয়ে রাখবো তারে চলে গেলে যেতে দেব না 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 যেতে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না যে ডাকে চাঁদ গৌর বলে ওগো ভয় কি গো তার ব্রজের কুলে যে ডাকে চাঁদ গৌর বলে ভয় কি গো তার ব্রজের কুলে ভয় কি তার ব্রজের কুলে ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে চরণ ছেড়ে দেব না 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 ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না 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 আর পাবো না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না